নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যের শিক্ষকদের জন্য আসছে সুখবর, এক ধাক্কায় বাড়ছে বেতন। সামনে বড় আপডেট। তৃণমূল ভার্সেস তৃণমূলে রক্তারক্তি কাণ্ড। দলের কর্মীর মাভাইকে কোপ বিধায়ক ঘনিষ্ঠের। তারপর যা হলো শুনলে চোখ কপালে উঠবে। এক ঘরে 5 মহিলা, 17 জন পুরুষ। বজবজি যা ঘটছিল, টানতে টানতে নিয়ে গেল পুলিশ। তৃণমূলে কার হাত ধরে দুর্নীতি শুরু, সব ফাঁস করে দিলেন মদন মিত্র। তোলপাড় বাংলা। মসজিদ বা দরগার 1 ইঞ্চিও ছাড়ব না, ওয়াকফ আইন নিয়ে সংসদকে সতর্ক ওয়াইসির। যাওয়ার বেলায় ঝোড়ো ইনিংস খেলবে শীত। সরস্বতী পুজোর পরেই এতটা নামলো পারদ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দুদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার রাজ্যের পালা। ফেব্রুয়ারিতেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে। 12 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়। সূত্র বলছে, এবারের বাজেটে প্রাইমারি ও আপার প্রাইমারি প্যারা টিচারদেরও বেতন বৃদ্ধি করতে পারে সরকার। বর্তমানে প্রাইমারি ও আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে প্যারা টিচারের সংখ্যা 44,000। 2017 সালে শেষবার এদের বড় বেতন বৃদ্ধি করা হয়েছিল রাজ্য তরফে। তারপর 2022 সাল থেকে প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রাইমারি প্যারা টিচাররা মাসিক 9,794 টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা 12,766 টাকা কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে পান। ওদিকে স্পেশাল এডুকেটররা মাসিক 12,271 টাকা করে বেতন পান। সূত্রের খবর, এবার বাজেটে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে পারে প্যারা টিচারদের। পাশাপাশি নয়া নিয়োগের ঘোষণাও হতে পারে। পাশাপাশি শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন বৃদ্ধি পেতে পারে বাজেটে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন নিযোগের সম্ভাবনাও রয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই সেই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। এদিকে তার আগে বারংবার শিরোনামে উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের খবর। সাম্প্রতিক অতীতে একাধিকবার সামনে এসেছে এমন ঘটনা। এবার যেমন দলীয় কর্মীর মাভাইকে ছুরির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাটি ঘটেছে শহর কলকাতার বেলেঘাটায়। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের রাসমণি বাজারের এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজু নস্করের বিরুদ্ধে। গতকাল তৃণমূল কর্মী বাপি দাসের বাড়িতে ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না বাপি। তখন তার মা ও ভাইকে অভিযুক্ত ছুরির কোপ মারেন বলে খবর। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকা দখলের লড়াই ঘিরেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিশ। তৃণমূল কর্মীর বাড়িতে ছুরি নিয়ে হামলা চালানোর এই ঘটনার পর থমথমে বেলেঘাটা এলাকা। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল দেহ ব্যবসার রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে 7:30 নাগাদ স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা কটূক্তি করায় বচসা বাঁধে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশকে যেতে হয়। তখনই আশেপাশের মানুষজন পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে। বাইরের বিভিন্ন লোকজন এখানে এসে প্রায়শই এলাকার মানুষজনকেও কটূক্তি করে। তাদের এমনও দাবি, এক প্রভাবশালী নেতার শালিকা এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে কেউই কখনো বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগই এ বিষয় করেনি। রবিবার রাতেই বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে রিঙ্কি বিবি সহ 5 মহিলা এবং 12 জন পুরুষকে গ্রেপ্তার করে বজবজ থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠানো হয়। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন, তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা গিয়েছে, রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট 4 জন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনো আরজি করের নির্যাতিতার মা বাবাকে উদ্দেশ্য করে মন্তব্য করে, কখনো আবার তৃণমূলের যুবনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবার যেমন ফের একবার তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন কামারহাটির বিধায়ক। ভোটকুশলী সংস্থা আইপ্যাককে নিশানা করে তিনি বলেন,
সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যেটুকু কালি লেগেছে সেটা প্যাকওয়ালাদের জন্য। এখানেই না থেমে মদন আরও বলেন, প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে একদল সুযোগ সন্ধানী লোক এলো। মন্ত্রীর কাছে গিয়ে বলতো, আমি অমুক প্যাক থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে। প্রবীণ তৃণমূল নেতার দাবি, কোনো প্যাক ছাড়াই আমরা উপনির্বাচনে জয়ী হয়েছি, মিটিং মিছিল করেছি। এর পাশাপাশি টাকার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের টিকিট বিক্রির মতো গুরুতর অভিযোগও এনেছেন তৃণমূল নেতা। এর জন্যও আইপ্যাকের দিকেই আঙুল তুলেছেন তিনি। মদন বলেন, এসব কথা শুনছি, আমাদের দলে এসব আইপ্যাকই শুরু করেছিল। 2021 সালের আগে এসব শুরু হয়েছিল। টাকা নিয়েও মনোনয়ন দেওয়া হয়নি, লোককে কাঁদতে দেখেছি। মদন মিত্র দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতা একই জিনিস, কখনো হংসপাখায় দাগ লাগে না। কামারহাটির বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, মদন মিত্র সিনিয়র নেতা, উনি যা বলেছেন সেটা আরও সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলাকালীন কেন্দ্রীয় সরকারের উপর তীব্র আক্রমণ শুরু করলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি সরকারের পররাষ্ট্র নীতি, গাজায় চলমান সহিংসতা এবং প্রস্তাবিত ওয়াকফ আইন নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন। ওয়াইসি বলেন, সরকারের পররাষ্ট্রনীতি তার ঐতিহ্যবাহী অবস্থান থেকে বিচ্যুত হয়েছে এবং গাজায় সংঘটিত গণহত্যার বিষয়ে তারা নীরবতা পালন করছে। গাজায় চলমান সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত 61,709 জনেরও বেশি মানুষ নিহত এবং 1,11,000-এরও বেশি আহত হয়েছেন। এছাড়াও 12 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন কেন তারা এই গণহত্যার বিরোধিতা করছে না। তিনি সতর্ক করে বলেন, যখন গাজায় গণহত্যার ইতিহাস লেখা হবে তখন ভারতের প্রধানমন্ত্রীকেও এর জন্য দায়ী করা হবে। তিনি দাবি করেন যে গাজার স্বাস্থ্য পরিকাঠামো পুনর্নির্মাণের দায়িত্ব ভারতের নেওয়া উচিত এবং ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা উচিত। তিনি একটি আবেগঘন আবেদন করে বলেন যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্মীয় পরিচয় এবং উপাসনার এক রূপ। তিনি বলেন, একজন গর্বিত ভারতীয় মুসলিম হিসেবে আমি আমার মসজিদের 1 ইঞ্চিও হারাবো না, আমার দরগার 1 ইঞ্চিও হারাবো না। এটা আমার সম্পত্তি, কেউ এটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তিনি সরকারকে সতর্ক করে বলেন যে কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান হবে না এবং মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। সরস্বতী পুজোর পরেই নামল পারদ। কখনো ছুটছে ঘাম, কখনো এক ধাক্কায় নামছে পারদ। ফেব্রুয়ারির শুরুতে খামখেয়ালি পারদের ওঠানামা। সূর্য ধোয়া ভোর নয়, মঙ্গলে ঘুম ভাঙল কুয়াশার চাদর সরিয়ে। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমশ পরিষ্কার হতে থাকে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে, তারপর আবার তাপমাত্রা বাড়বে, ফের নিম্নমুখী হবে সপ্তাহান্তে। এভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে শীতের বিদায় পর্ব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘন কুয়াশা থাকবে জেলায় জেলায়। উত্তরবঙ্গের 4 জেলা এবং দক্ষিণবঙ্গের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কুয়াশার জেরে দৃশ্যমানতা 50 মিটার নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ থাকবে পরিষ্কার। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার নামা ওঠা চলতেই থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।